মর্নিং সবাইকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা ট্রিপের জন্য। আমরা যাচ্ছি মুন্নার। এখন বাজে সকাল 8:45, 10টার সময় ফ্লাইট আছে। তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে যাচ্ছি। এয়ারপোর্টে পৌঁছে আবার বাকি ভিডিওটা শ্যুট করব। বাই। তো গাড়িতে আমরা উঠে পড়েছি। এখন 40 মিনিট মতন লাগবে এয়ারপোর্ট যেতে। হ্যাঁ, বলে রাখি আমরা কিন্তু কলকাতা থেকে যাচ্ছি না, আমরা হায়দ্রাবাদ থেকে যাচ্ছি। আজকে আমি আর অদিতি একা নই, এই পিছনে দেখতেই পাচ্ছ ঋতুপর্ণা। আমি সবার সাথে একবার দেখা করাচ্ছি। এই যে রয়েছে অদিতি, ঋতুপর্ণা আর রিজু। হ্যালো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, যত তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছানো যায় আর কি। মনে হচ্ছে একটু লেট হয়ে গেছে, যেটা আমি আগেই বললাম। এখন দেখা যাক। প্রচণ্ড লেট হয়ে গেছে। আমরা এখন মানে ছুটতে ছুটতে যাচ্ছি আমাদের যে গেট নাম্বার 7-এ। অলরেডি বলছে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আজকে এত ভিড় ছিল যে চেক ইন করতে প্রচণ্ড সময় লেগে গেছে। লাস্টে কোনো রকমে লোকজনকে রিকোয়েস্ট করে ওরা তাড়াতাড়ি করে দিল। এখন আমরা ছুটতে ছুটতে যাচ্ছি, ফ্লাইটে উঠি, দেখি ফ্লাইট পাই কি না। বোর্ডিং করছি। প্রচণ্ড লেট হয়ে গেছিলো। একদম ফাইনাল কল যখন হচ্ছে তখন এসে আমরা পৌঁছেছিলাম। মানে আমি বলবো ভেরি লাকি। কী রে রিজু, বার্গারটা নিলে হতো নাকি আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম? একটু তাড়াতাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। বল, বেশি তা আমরা ভেবেছিলাম যে মিস করবো, কিন্তু এখন এসে মনে হচ্ছে একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। মিস হয়ে গেল। এবার ফাইনালি বসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছাড়ার কথা। এখান থেকে পৌঁছাবো কোয়েম্বাটুরে আমাদের গাড়ি বুক করা আছে। সেখান থেকে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা লাগবে আমাদের মুন্নার পৌঁছাতে। আবার দেখা হচ্ছে কোয়েম্বাটুরে। আমরা পৌঁছে গেছি কোয়েম্বাটুরে। এখান থেকে 12টার সময় আমাদের আবার গাড়িওয়ালা আছে। এখন এখানে কফি খাবো। কাল রাতে বেশি ঘুম হয়নি, তো খুব ঘুম পাচ্ছে। এখন কিছু করার নেই। আমাদের গাড়ি থেকে ফোন করেছিল, বলছে আরও আধ ঘন্টা লাগবে ওর পৌঁছতে, যেটা টাইম দেওয়া আছে 12টা। এখন এয়ারপোর্টে বসে আমরা অপেক্ষা করব কিছুক্ষণ। ছোট এয়ারপোর্ট, বেশ ছিমছাম। ফাইনালি এখন 12:30 বাজে, গাড়ি এসে পৌঁছেছে। আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, রওনা দেবো মুন্নারের দিকে। রাস্তায় কোথাও কিছু একটু খাবো, লাঞ্চ তো ওখানেই করতে হবে, কারণ এখান থেকে মুন্নার পৌঁছাতে প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা লেগে যাবে। শেয়ার করতে থাকবো তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতা, সঙ্গে থাকো। এই যে আমাদের গাড়ি, রিজু চেক করছে এসব ঠিকঠাক আছে কি না। ফাইনালি গাড়িতে আমরা উঠে পড়েছি, দেখা যাচ্ছে সবাইকে। একদম সবাই খুব এক্সাইটেড মুন্নারের জন্য। তো ফাইনালি সবাই খুব এক্সাইটেড। আমরা গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন অপেক্ষা কতক্ষণে মুন্নারে পৌঁছাবো। এই যে আমাদের ড্রাইভার দাদা, ওনাকে আমরা বলে দিয়েছি যে 1-2 ঘন্টা পরে আমরা কোথাও একটা লাঞ্চের জন্য দাঁড়াবো। দেখা যাক, সেই লাঞ্চের অভিজ্ঞতাও আমরা শেয়ার করব। bypass Cochin Four-way, Cochin Bangalore. Oh. This way Kochi and this way Bangalore, or These are Cochin. okay, Either side Bangalore. okay. Then next time move. আচ্ছা, তোমাদের অনেকের মনেই হয়তো এখন প্রশ্ন জাগছে যে আমরা কোয়েম্বাটুর থেকে কেন মুন্নার গেলাম। জেনারেলি মুন্নার যেতে গেলে ফ্লাইটে কোচিতে যেতে হয়, কোচি থেকে মুন্নার যাওয়া হয়। তার কারণ হলো কোচি থেকে মুন্নারের ডিস্ট্যান্স 127.7 কিলোমিটার। আর যেহেতু আমরা কোয়েম্বাটুর থেকে গেছিলাম, আমাদের অতিক্রম করতে হয়েছে 148 কিলোমিটার। এর কারণ হলো প্রথমে আমাদের উটি যাওয়ার প্ল্যান হয়েছিল, এবং সেই প্ল্যান হওয়াতে আমরা ফ্লাইটের টিকিটটা কেটে ফেলেছিলাম। কিন্তু লেবার ডে লং উইকেন্ডে
উটিতে এত রাশ হয়ে গেছিল যে আমাদের প্ল্যান চেঞ্জ করে মুন্নার করতে হয়, কিন্তু যেহেতু আমরা ফ্লাইটের টিকিটটা কেটে ফেলেছিলাম ওটা আর ক্যান্সেল করিনি, তাই কোয়েম্বাটুর হয়েই আমরা গেছিলাম। আচ্ছা, এবার তোমাদের আমরা যে কোয়েম্বাটুর থেকে মুন্নার গেছিলাম তার যে গাড়ির খরচ সেটাও তোমাদের বলে দিচ্ছি। আমরা মেক মাই ট্রিপ থেকে আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম এবং আমাদের কাছে প্রচুর লাগেজ ছিল, সেই কারণে আমরা এসি ইনোভা বুক করেছিলাম। আমাদের পড়েছিল ৮৫০০ টাকা। এখন তুমি চাইলে মেক মাই ট্রিপ থেকে গাড়ি বুক করতে পারো অথবা কোয়েম্বাটুর এয়ারপোর্ট থেকেও তুমি গাড়ি বুক করতে পারো, ওদের ওখানে সেই ব্যবস্থাও রয়েছে। সেখানের যে খরচ সেটা হলো, তুমি যদি 4 সিটার গাড়ি নাও তাহলে তুমি কি গাড়ি নিচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার ৪,০০০ থেকে ৫,৫০০ অবধি খরচ পড়ে। তুমি চাইলে 6 সিটার বা 7 সিটার গাড়িও নিতে পারো, সেখানেও তুমি কি গাড়ি নিচ্ছ, যেমন ইনোভা বা তুমি আর্টিগা নিচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার দামটা ৭,০০০ থেকে ৮,৫০০ অবধি ভ্যারি করে। আচ্ছা, এই সূত্রে তোমাদেরকে আমি কোচি থেকে যদি তুমি আসো তার খরচটা কেমন পড়বে সেটাও বলে দিচ্ছি। কোচি থেকে যদি তুমি গাড়ি নাও 4 সিটার গাড়ির দাম তোমার ভ্যারি করবে ৩,০০০ থেকে ৪,৫০০ টাকা অবধি। মোটামুটি কোয়েম্বাটুর থেকে ১,০০০ থেকে ১,৫০০ টাকা মতন ডিফারেন্স তুমি এখানে দেখতে পাবে। তেমন তুমি যদি 7 সিটার গাড়ি নিতে চাও সেটাও কিন্তু তোমার ৭,৫০০ টাকার ভিতরে হয়ে যাবে। তো এই কারণে যদি ফ্লাইটে করে আসা হয় তো কোয়েম্বাটুর থেকে না এসে কোচি থেকে আসা একটা লাভজনক আমি বলবো। যাওয়ার পথে আমরা এখন ওলাচি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চ সারবো। পিছনে দেখতেই পাচ্ছ মাধবা ক্যাফে, এখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা সারবো। তারপরে আবার আমাদের জার্নি শুরু হবে। এখনও 3 ঘন্টা লাগবে এখান থেকে পৌঁছোতে, কিন্তু রাস্তাটা বেশ ভালোই লাগছে, তো এনজয় করতে করতে যাচ্ছি। আপাতত খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে আবার বাকি ভিডিও। আমরা খেতে বসে গেছি। এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে এখানকার স্পেশাল মহারাজা মিল। এখন জানি না সেটাতে কি থাকবে, আসুক তারপরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো যে সেখানে কি আছে। ও হ্যাঁ, আর বসার পরেই এখানে প্রথমে জিরা ওয়াটার দিয়েছে, তাহলে টেস্ট করা যাক। হ্যাঁ, জাস্ট জিরা সোপড ওয়াটার। আচ্ছা, আমাদের এক একটা করে জিনিস আসা শুরু হয়েছে। আমাদের মহারাজা মিলের শুরু হয়েছে একটা স্যুপ দিয়ে, মাশরুম স্যুপ। এই যে এইটা হচ্ছে মাশরুম স্যুপ, বাকি আস্তে আস্তে আসতে থাকবে আর আমরা দেখাতে থাকবো। তো ট্রাই করে দেখি কেমন খেতে। কি রিজু, কেমন লাগলো স্যুপটা? রিজু হচ্ছে খুবই কিন্তু খেতে ভালোবাসে, যখন এরকম ও রিপ্লাই দিচ্ছে তখন বুঝতে হবে জিনিসটা ঠিক সেই আপ টু দ্য মার্ক কিন্তু পৌঁছায়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এর আগে তামিলনাড়ু ছিলাম, আর আমার মনে আছে আগে যখন আমি এরকম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছি ওটা স্যুপ দিত, কিন্তু এই ধরনের স্যুপ আমি প্রথমবার খাচ্ছি। আচ্ছা, কিন্তু মানে এটা সেই লেভেলে পৌঁছায়। এই লেভেলে পৌঁছায়নি। ঠিক আছে, দেখা যাক পরের কোর্সগুলো কিরকম হয়। ঠিক আছে। আমাদের মহারাজা মিল চলে এসছে এবং প্রচুর কিছু রয়েছে, সব কিছু হয়তো আমি জানিও না কি, আমি দেখাচ্ছি। এই হলো মহারাজা মিল। পাঁপড়টা যদি আমি সরাই, নিচে ভেজ বিরিয়ানি, রাইস রয়েছে, রুটি রয়েছে, প্রচুর সবজি রয়েছে, ডাল রয়েছে, কি রয়েছে রিজু, কি রয়েছে বুঝতে পারছিস? এটা একটা ফ্লেভার্ড রাইস। আচ্ছা, এগুলো তো পকোড়া যেরকম হয় পকোড়া, এটা একটা চাটনি, বুঝলি তো? দই, এটা মিট তরকারি, এটার মধ্যে একটা হচ্ছে রসম আর একটা সাম্বার। হ্যাঁ, এটা কোনো একটা তরকারি টাইপের। এটা ডাল, আর এইটাকে ওরা বলে পোরিয়াল। এটা পোরিয়াল, আর পোরিয়াল কুটো, এটাকে কুটো বলে, এটা একটা সবজি। আচ্ছা, কুটো বলে। পাঁপড় আর ফ্লেভার্ড রাইস আর নর্মাল সাদা ভাত আসবে কিছুক্ষণ পরে। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে এখানে হঠাৎ করে পাওয়ার চলে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, তো হয়তো ব্যাকআপ চালু হবে। ঠিক আছে, আমরা খাওয়া শুরু করি, তারপরে বলছি খাবারটা কেমন।
জিনিস সাজাতে সাজাতেই সময় চলে যাচ্ছে, খাবো কখন? বাটির পর বাটি। গুনে শেষ হয় না এমন। বড়া দারুণ। সেই যে ফ্লেভার্ড রাইস আর ডাল ট্রাই করছি, খুব ভালো। রিজু আবার এমনিতে হচ্ছে না, ও পরি পাউডার অর্ডার করেছে। এটাকে পরি বলে, ডাল নানা রকমের ডাল দিয়ে বানায়। ডালের সঙ্গে অন্য রকমের স্পাইসও থাকে, অনেক সময় রসুন থাকে, আরও অনেক কিছু থাকে। এটাকে ঘি দিয়ে খায়, কোনো কোনো ডাল দিয়ে মিশিয়ে খায়। আরেকটা ব্যাপার, এই যে আমরা যেটা খাচ্ছি এটা কিন্তু আনলিমিটেড, ঠিক আছে? মানে তুমি, আমাদের পার প্লেট কস্ট হচ্ছে 200 টাকা। একবার নেওয়ার পরে তুমি এই জিনিসগুলো যতবার ইচ্ছা নিতে পারো। স্যুপটা খেয়ে একটু লেট ডাউন হয়েছিল, কিন্তু এই রান্নাগুলো জাস্ট ফাটাফাটি, দারুণ খাচ্ছি। আর রিজু খুব ভালো, খুব ভালো না? তোকে স্যুপটা যেরকম লেট ডাউন করেছিল, বাকিগুলো আপলিফট করেছে। এই জায়গাটা কিন্তু, এই যে আমরা এখানে খাচ্ছি, এই যে আমাদের ড্রাইভার দাদা, উনি কিন্তু আমাদের রেকমেন্ড করেছেন। তো আমরা খেয়ে প্রচণ্ড হ্যাপি। বাঙালিরা মানে ঘি ভাত খাই, এখানে পরি আর ঘি, যেটা রিজু একটু আগে ডেসক্রাইব করলো যে ডাল টাল দিয়ে বানানো হয়, সেটা ফার্স্ট টাইম ট্রাই করবো। ঘিয়ের ফ্লেভার পাচ্ছে, তার সাথে একটা ডাল ডাল, একটা হালকা ঝাল ঝাল এরকম একটা ফ্লেভার আছে, বেশ ভালো। এটা নানান রকমের পরি হয়। এটা একটু মাইল্ড, এটা মাইল্ড, এটা অতটা ঝাল না, না ভালো খেতে। এটা কিন্তু ট্রাই করতে হবে। পেট একেবারে ফুল। 200 টাকায় প্রায় 12টার বেশি আইটেম, ইনক্লুডিং দই, পায়েস, পাঁপড়, চাটনি। আর তাও আবার তুমি যতবার চাইছো ততবার, যে কোনো একটা আইটেম, মানে যে কোনো একটা না, মানে যে আইটেমটা তুমি যতবার চাইবে ততবার। আর এত সুন্দর টেস্ট, মানে দারুণ। ভাগ্যিস আমাদের ড্রাইভার দাদা এখানে এনেছিল বলে, আমি এরকম সাউথ ইন্ডিয়ান মিল তো আগে খাইনি। তো তোমরাও যদি আসো, এটা ট্রাই করতে হবে। এই ইনফরমেশানটা আমি ঋতুপর্ণার থেকে পেয়েছি। এখানে এই যে কলা পাতায় আমাদের খেতে দিয়েছে, খাওয়া শেষ হয়ে গেলে কলা পাতাটাকে তোমাকে এরকম উল্টে দিতে হবে। এর মানে হচ্ছে তোমার খাওয়া শেষ হয়ে গেছে, এবং এর পাশে আমরা যে অন্য বাটিগুলো আছে এগুলো তুলে রেখে দেবো, যাতে যে কালেক্ট করতে আসবে তার যাতে সুবিধা হয়। যদি আমার এই ইনফরমেশানটা ভুল হয়ে থাকে, তার দায় ঋতুপর্ণা। রিজু আঙ্গুল চাটছে। ভেবেছিলাম ওখানে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু হয়নি। তার সাথে আরও জিনিস আছে, আমি দেখাচ্ছি। পান আর আইসক্রিম। এইবার মনে হচ্ছে না যে পুরো একদম মিলটা কমপ্লিট হচ্ছে। খেয়ে দে আমরা একদম ফুল। এবার এখান থেকে আমরা আমাদের সেকেন্ড পার্টের যাত্রা শুরু করব টুয়ার্ডস মুন্নার। রাস্তায় যদি আবার আমরা কোথাও দাঁড়াই, তো সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই কোয়েম্বাটুর থেকে মুন্নার যেতে গেলে চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যেতে হয়, যেটা একটা দারুণ অভিজ্ঞতা। আমরা এক্ষুনি সেখানে পৌঁছে যাব। আমরা এখন অনেকটাই চলে এসেছি, আর যেটা দেখাবার, সামনে শুরু হয়ে গেছে আনাইমালাই পর্বতমালা। Amaravati Dam, the complete round dam. மேலே வரும்போது தெரியும். வி பாயிண்ட் டேம் கிடைக்கும். அதர்ஸ் এলিমেন্ট ওয়াটার। এখান থেকে ফরেস্ট এরিয়া স্টার্ট হবে। এখানে টাইগার অ্যান্ড এলিফ্যান্ট রিজার্ভ। সামনে চেকিং চলছে, প্রত্যেকটা গাড়ি চেক হওয়ার পরে আমরা জঙ্গলে ঢুকবো। তো এখানে পার গাড়ি এন্ট্রি ফি, যদি 2 হুইলার হয় তাহলে এন্ট্রি ফি 20 টাকা, যদি লাইট ভেহিকেল হয় 50 টাকা, আর হেভি ভেহিকেল হলে 100 টাকা।
আমরা ঢুকে পড়েছি ফরেস্ট এরিয়াতে। এই রাস্তাটা সকাল 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। এই রাস্তাটা দেখো, খুবই সরু রাস্তা, পাশাপাশি দুটো গাড়ি যাওয়ারও জায়গা নেই। উল্টো দিক দিয়ে গাড়ি আসলে এই গাড়িটাকে দাঁড়িয়ে পাস করিয়ে তারপরে এগোতে হচ্ছে। এক সময় স্কুলে পড়েছিলাম এই আনাইমালাই পর্বতমালা সম্পর্কে, আজ দেখে নিলাম, সত্যিই দারুণ। কথায় আছে না যে গন্তব্যের থেকে রাস্তা অনেক বেশি সুন্দর, এই রাস্তাটা দিয়ে যেতে যেতে কিন্তু একদম সেই জিনিসটাই মনে হচ্ছে। যত যাচ্ছি তত ভালো লাগছে রাস্তাটা। এই জঙ্গলটা প্রায় 90 বর্গ কিলোমিটার ধরে বিস্তৃত রয়েছে। কপাল ভালো থাকলে যাওয়ার সময় এখানে ময়ূর বাঁদর তো অবশ্যই, বাঘ এবং হাতি দেখারও সুযোগ হতে পারে। যাওয়ার সময় আমরা হাতি না দেখতে পেলেও ফেরার সময় কিন্তু হাতি দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। যদিও তা খুব অল্প সময়ের জন্য, কিন্তু সেই অভিজ্ঞতা ছিল অসাধারণ। এই যে ঘেরা জায়গাটা দেখছি, এটা হলো চন্দন কাঠের জঙ্গল। হ্যাঁ, ঠিকই ধরেছ, পুষ্পা এই কাঠই চুরি করে। চা বাগান শুরু হয়ে গেছে, তার মানে কিন্তু আমরা মুন্নারের খুব কাছাকাছি চলে এসেছি। কি অপূর্বই দৃশ্য। এতক্ষণ সুন্দরভাবে এসে এখন আমরা এই ট্রাফিকে ফেসে গেছি। দেখতেই পাচ্ছ সামনে কি পরিমাণ ট্রাফিক। যদিও জায়গাটা বেশ ভালো, টেম্পারেচার একদম ঠান্ডা, পাশে চা বাগান, এ সাইডে জঙ্গল, আর হালকা হালকা আমার মনে হচ্ছে যে বৃষ্টি শুরু হচ্ছে। কিন্তু কতক্ষণ এভাবে আটকে থাকতে হবে জানি না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো এক্সপিরিয়েন্সটা আর অতটা ভালো থাকবে না যতটা হয়ে এসছে। অল্প অল্প করে ট্রাফিক এগোনো শুরু করেছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কেন হঠাৎ করে এরকম ট্রাফিক হলো। আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। ওয়েদারটা কিন্তু মারাত্মক। আমরা এসি অনেকক্ষণই বন্ধ করে দিয়েছি, একদম ঠান্ডা ওয়েদার রয়েছে, মানে প্রচণ্ড কমফোর্টেবল ওয়েদার। দেখতেই পাচ্ছ আকাশে মেঘ করে এসছে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, সব সুন্দর, কিন্তু জাস্ট এই ট্রাফিকটা কেন এরকম সেটাই বুঝতে পারছি না। অনেকক্ষণ ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি, তাই একটু নামলাম। এবার চারিদিকটা একটু দেখাই। অনেক লম্বা কিউ পড়ে গেছে। এই যে রিজু গাড়ির ভিতরে, শুনলাম যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য এই জ্যামটা তৈরি হয়েছে। আস্তে আস্তে গাড়ি আসছে, তার মানে জ্যামটা হয়তো ছেড়ে যাবে। দেখা যাক আর কতক্ষণ লাগে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি ট্রাফিক থেকে। অ্যাকচুয়ালি ট্রাফিক ছিল না, একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য রুটের একটা সাইড ব্লক হয়ে গেছিলো, আর এক সাইড দিয়ে ওরা গাড়িগুলোকে, ট্রাফিকগুলোকে পাস করছিল, যার জন্য আমাদের কিছুটা টাইম ওখানে দাঁড়াতে হলো। এখন আবার আমরা এগিয়ে পড়েছি, আর সাইডে রয়েছে অসাধারণ সুন্দর ভিউ। এই যে রাস্তায় যেতে যেতে কাঁচা আম কেনা হয়েছে, নুন দিয়ে দেওয়া হয়েছে, 20 টাকা 1 কাপ। দারুণ লাগছে খেতে। অসাধারণ সুন্দর রাস্তা। কোয়েম্বাটুর থেকে মুন্নার যাওয়ার রাস্তাটা যে এত সুন্দর একটা অভিজ্ঞতা দেবে সেটা কিন্তু প্ল্যান করার সময় আমরা ভাবিনি, এখন বুঝতে পারছি। মুন্নারে ঢুকে পড়তেই সবুজে সবুজে যেন চোখ ধাঁধিয়ে গেল। শহরের কংক্রিটের দুনিয়া থেকে বেরিয়ে এসে প্রাণ ভরে উপভোগ করছি এই সবুজকে। দারুণ লাগছে, সাথে আবার কাঁচা আম। আমরা অলমোস্ট মুন্নার শহরের কাছাকাছি পৌঁছে গেছি।
এয়ারপোর্ট থেকে সেই 12:30টায় রওনা দিয়েছিলাম, ভেবেছিলাম 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখন অলমোস্ট 6:30 বাজে, জানি না আর কতক্ষণ লাগবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, ফরেস্ট এরিয়াতে ঢোকার পর থেকেই কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আমার এয়ারটেলের নাম্বার, কোনো নেটওয়ার্ক নেই। এই এখন সিটির কাছে আসার পরে আস্তে আস্তে আবার অল্প অল্প নেটওয়ার্ক ধরা শুরু করেছে। একমাত্র আমাদের মধ্যে ঋতুপর্ণার জিওর নাম্বার আছে, তো মাঝে মাঝে শুধু ওরই কিন্তু নেটওয়ার্কটা ধরছে। ফাইনালি আমরা এখন পৌঁছালাম আমাদের হোটেলে। এখন বাজে 7:30 প্রায়। সিটিতে ঢোকার মুখে প্রচণ্ড ট্রাফিক ছিল, তাই জন্য এত সময় লেগে গেল। তো এখন প্রচণ্ড টায়ার্ড, একটু ফ্রেশ হব আমি এখন, তাই এই রাতে আর হোটেলটা দেখাচ্ছি না, কাল সকালে একদম হোটেল রুম সব একদম দেখাবো। চলো বাই। মুন্নারে আমরা রয়েছি কেটিডিসি টি কাউন্টি রিসর্টে। এটা কেরালার গভর্নমেন্টের রিসর্ট। রিসর্টটি খুব সুন্দর করে সাজানো, এবং ফ্যাসিলিটিস আর সার্ভিসের কথা যদি আমি বলি, সেদিক থেকেও কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো। তোমাদেরকে আমরা আমাদের রুমটা দেখাই। আমরা এক্সিকিউটিভ ক্লাস রুমে রয়েছি, কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের একদম বেসিক রুম। তো এই বেসিক রুমে ওরা কী কী আমাদের দিচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ঢুকেই এই যে বেড, বেডের দুপাশে দুটো টেবিলের ব্যবস্থা আছে, দুটো ল্যাম্প রয়েছে, এখানে সোফা, এখানে মানে খাওয়া দাওয়ার জন্য একটা টেবিল, যেখানে দেখতে পাচ্ছি জলের বোতল রয়েছে, ল্যাম্প রয়েছে, কেটেল রয়েছে, কাপস দিয়েছে, চা কফি। এখানে ছোট্ট একটা এরকম ডেস্ক মতন দিয়েছে, যেটা আমরা লাগেজ রাখার জন্য ইউজ করছি। টিভি রয়েছে, হিটারও রয়েছে, যদি হিটার দরকার পড়ে, আমাদের অতটা দরকার পড়ছে না। এইখানে আয়না, ছোট ড্রেসিং টেবিল, এখানে কাপবোর্ড, জামা ঝুলিয়ে রেখেছি, নিচে একটা ফ্রিজ দিয়েছে, আর যদি ব্যাগটাকে আমি সরাই একটা লকারও রয়েছে। রুম মোটামুটি ভালোই। এটা হলো এদের এক্সিকিউটিভ ক্লাস রুম, যেটা আমাদের এখন প্যাকড চলছে। তো এখন আমাদের এই রুমটা 6,000 করে পার ডে পড়েছে। আচ্ছা, ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়, এই যে ওয়াশরুমটা বেশ বড়। এই যে আয়না, বেসিন, টয়লেটারিজ, আলাদা স্নানের জন্য আলাদা জায়গা করা রয়েছে, শাওয়ারের। আচ্ছা, রুমের সাথে একটা ব্যালকনিও আছে, আমি ব্যালকনিটা দেখাচ্ছি। এই যে ব্যালকনি, এই যে এখানে বসার ব্যবস্থা রয়েছে, আর এই যে ব্যালকনি থেকে ভিউ। আজকের ভিডিওটা এখানেই শেষ। এর পরের ভিডিওতে আমরা ঘুরে দেখব মুন্নারকে। ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অনুরাগ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।